আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা রাসায়নিক বন্ধন অধ্যায়টা নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টাতে শিখব এবং আমি জানি রাসায়নিক বিক্রিয়া করতে যেয়ে অনেক শিক্ষার্থী অনেক প্রবলেম ফেস করে। অনেকে রাসায়নিক বিক্রিয়া কীভাবে করতে হয় সেটা জানে না, এবং রাসায়নিক সংকেত লেখার নিয়ম জানে না, আর গাঠনিক সংকেত বুঝতে একটু প্রবলেম হয়। সো তাদের জন্য এই ক্লাসটা খুবই ইফেক্টিভ একটা ক্লাস হতে যাচ্ছে। আজকের ক্লাসে আমি কিছু টপিক এখানে লিখে রেখেছি। এখানে আছে হচ্ছে যোজ্যতা, ইলেকট্রন, যোজনী, যৌগমূলক, আণবিক এবং গাঠনিক সংকেত কীভাবে লিখতে হয়, অষ্টক এবং দুইয়ের নিয়ম, নিষ্ক্রিয় গ্যাস, আয়ন, তারপর হচ্ছে রাসায়নিক বন্ধন। এই সবগুলো টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তাই সম্পূর্ণ ক্লাসটা দেখার জন্য আহ্বান করছি। আমি আশা করছি এই ক্লাসটা দেখার পর তোমাদের আর এই অধ্যায় রিলেটেড কোনো প্রবলেম ফেস করতে হবে না ইনশাআল্লাহ। আমাদের প্রথম টপিকটা হচ্ছে যোজ্যতা, ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রনটা কি জিনিস? যোজ্যতা ইলেকট্রন কি জিনিস? কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাসের শেষ শক্তি স্তরে, কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাসের শেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকে সেটাই হচ্ছে ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন। যেমন আমরা লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি করি, লিথিয়াম 1s2 2s1, এখানে দেখা যাচ্ছে যে লিথিয়াম পরমাণুর ফার্স্ট শেলে ইলেকট্রন আছে দুইটা, এবং সেকেন্ড শেল, অর্থাৎ এটাই হচ্ছে লিথিয়াম পরমাণুর শেষ শক্তি স্তর। তো শেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে একটা, তার মানে আমরা বলতে পারি লিথিয়াম এর যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 3। লিথিয়ামের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 3। কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাসে শেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে ওইটার যোজ্যতা ইলেকট্রন। আবার অক্সিজেনের, নাইট্রোজেনের যদি ইলেকট্রন বিন্যাস করি, 1s2 2s2 2p3, ওকে। তাহলে এখানে দেখা যায় নাইট্রোজেনের শেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে দুইটা আর তিনটা, মোট 5টা ইলেকট্রন আছে। তাহলে নাইট্রোজেনের শেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? শেষ শক্তি স্তর মানে হচ্ছে এই যে 2 নাম্বার শেলে, দ্বিতীয় শেলে মোট ইলেকট্রন আছে দুইটা আর তিনটা হচ্ছে 5টা। অর্থাৎ নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 5। নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন 5। বুঝতে পারলাম? কোনো একটা মৌলের শেষ শক্তি স্তরে যতগুলা ইলেকট্রন থাকবে এটাই হচ্ছে ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন। যোজনী বোঝার আগে আমরা আরেকটা জিনিস একটু বুঝে নিই, যে আয়ন। আয়ন কি জিনিস? আয়নটা বুঝলে আমাদের যোজনীটা বুঝতে একটু সহজ হবে। যেমন নিষ্ক্রিয় গ্যাস, আমরা যোজনী এবং আয়ন বোঝার আগে নিষ্ক্রিয় গ্যাস জিনিসটা কি সেটা একটু বুঝে নিলে ভালো হয়। নিষ্ক্রিয় গ্যাস একটু মাথায় রাখো, যে নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে যেমন নিয়ন, আর্গন, ক্রিপ্টন, রেডন, জ্যানন, এগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, অর্থাৎ পর্যায় সারণীর 18 নাম্বার গ্রুপের মৌল এরা। এই যে পর্যায় সারণীর 18 নাম্বার গ্রুপের মৌল, এটা হচ্ছে 2। ওকে, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, নিয়নের পারমাণবিক সংখ্যা হচ্ছে 10, এবং আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 18। তো এরা কেন নিষ্ক্রিয় গ্যাস? এরা অন্য কোনো পরমাণুর সাথে বিক্রিয়া করে না, এরা নিষ্ক্রিয়, অর্থাৎ এরা স্থিতিশীল গ্যাস। এরা স্থিতিশীল কেন? কারণ এদের শেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন দরকার সবগুলো ইলেকট্রন আছে, অর্থাৎ এরা অষ্টক এবং দুইয়ের নিয়ম মেনে চলে। তার মানে আমরা যদি হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করি দেখা যাবে 1s2। নিয়নের যদি করি তাহলে হবে 1s2 2s2 2p6। আর্গনেরটা যদি করি তাহলে হবে 1s2 2s2 2p। ওকে, এই হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তাহলে আর্গনের ইলেকট্রন বিন্যাস, নিয়নের ইলেকট্রন বিন্যাস এবং হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসে আমরা দেখতে পারি হিলিয়ামের শেষ শক্তি স্তরে 2টা ইলেকট্রন রয়েছে, 2টা ইলেকট্রন। নিয়নের রয়েছে 8টা ইলেকট্রন, 8টা ইলেকট্রন, আর আর্গনেরও রয়েছে 8টা ইলেকট্রন। এটি হচ্ছে অষ্টক নিয়ম। শেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন পূর্ণ করার যে নিয়ম, এটি হচ্ছে অষ্টক নিয়ম। এই যে যেমন নিয়ন ওরও অষ্টক নিয়ম, তারপর হচ্ছে হিলিয়াম ও হচ্ছে 2-এর নিয়ম ফলো করে, অর্থাৎ শেষ শক্তি স্তরে 2টা ইলেকট্রন পূর্ণ করে। এখন আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এরা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এরা নিষ্ক্রিয় গ্যাস কারণ এদের শেষ শক্তি স্তরে অষ্টক এবং 8টা ইলেকট্রন দ্বারা পূর্ণ, আর
শুধু হিলিয়াম হচ্ছে 2টা ইলেকট্রন দ্বারা পূর্ণ। এদের শেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন প্রয়োজন সবগুলো ইলেকট্রন আছে, এই জন্য এরা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। সো নিষ্ক্রিয় গ্যাসের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? এরা হচ্ছে স্থিতিশীল। স্থিতিশীল কেন? কারণ এদের শেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন দরকার সবগুলো ইলেকট্রন আছে, এই জন্য এরা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, অর্থাৎ এরা স্থিতিশীল। আরেকটা জিনিস মাথায় রাখবে যে প্রত্যেকটা মৌলই চাই যে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে, কারণ সবাই চাই স্থিতিশীল হওয়ার জন্য। এদেরকে মনে করো এরা খুব সুখী, এদের লাইফে এরা খুব হ্যাপি, সো এদের মতোই সবার হওয়ার একটা প্রবণতা থাকে। যেমন আমরা যদি দেখি যে সোডিয়াম পরমাণু, সোডিয়াম ও হচ্ছে 11 নম্বর মৌল, তাহলে এর পারমাণবিক সংখ্যা 11 মানে কি? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 মানে হচ্ছে ওর মধ্যে 11টা প্রোটন আছে এবং 11টা ইলেকট্রন আছে। তার মানে আমরা বলতে পারি সোডিয়ামের মধ্যে 11টি প্রোটন রয়েছে এবং 11টি ইলেকট্রন রয়েছে। এখন এই যে সোডিয়াম, ও তো ধাতু, ধাতুর বৈশিষ্ট্য হচ্ছে ধাতু সাধারণত ইলেকট্রন ত্যাগ করতে পছন্দ করে, ধাতু ইলেকট্রন ত্যাগ করবে এবং অধাতু ইলেকট্রন রিসিভ করবে। এখন এই যে সোডিয়াম পরমাণু, এ হচ্ছে ওর কাছাকাছি যে নিষ্ক্রিয় গ্যাস। আবার মনে করো এই যে ক্লোরিন, ক্লোরিন হচ্ছে 17 নম্বর মৌল। সো ক্লোরিনের আছে 17টা প্রোটন এবং 17টা ইলেকট্রন। সোডিয়াম পরমাণুর পারমাণবিক সংখ্যা 11, এর মানে হচ্ছে ওর মধ্যে সোডিয়াম পরমাণুতে 11টা প্রোটন রয়েছে এবং 11টা ইলেকট্রন রয়েছে। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, এর মানে হচ্ছে ক্লোরিন পরমাণুতে 17টা প্রোটন এবং 17টা ইলেকট্রন থাকে। এখন আমরা যদি সোডিয়াম আর ক্লোরিনকে এদের মধ্যে একটা বন্ধনে এদেরকে আবদ্ধ করতে চাই, এরা এইভাবে বন্ধনে আবদ্ধ হবে না। কেন হবে না? কারণ সোডিয়াম বলবে যে আমি আমার পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাস যে আছে আমি তার মতো হতে চাইবো, ক্লোরিন বলবে আমি আমার পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাস যে আছে আমি তার মতো হইতে চাইবো। এখন পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতোই কেন হইতে চাইবে? এরা তো প্রত্যেকেই নিজেদের লাইফে হ্যাপি, তাই না? এরা প্রত্যেকেই নিষ্ক্রিয় গ্যাস। এখন সোডিয়াম, ক্লোরিন এরা তো এদের যে কারোর মতো হলেই চলে, কিন্তু এরকমটা হবে না। এরা শুধুমাত্র এদের পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাস যে আছে তার মতোই হইতে চাইবে। কেন? কারণ সোডিয়াম যদি হিলিয়ামের মতো হইতে চায় তাহলে তাকে 9টা ইলেকট্রন ত্যাগ করতে হয়। 9টা ইলেকট্রন কি করতে হয়? ত্যাগ করে দিতে হয়। আবার ও সোডিয়াম পরমাণু যদি নিয়নের মতো হইতে চায় তাহলে ওকে একটা ইলেকট্রন ত্যাগ করতে হয়, একটা ইলেকট্রন ত্যাগ করতে হবে। আবার এই সোডিয়াম পরমাণু যদি আর্গনের মতো হইতে চায় তাহলে ওকে আরো 7টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। বুঝতে পারছি? সোডিয়াম পরমাণু যদি হিলিয়ামের মতো হইতে চায় তাহলে ওকে 9টা ইলেকট্রন ত্যাগ করতে হয়। আর যদি নিয়নের মতো হইতে চায় তাহলে শুধু একটা ইলেকট্রন ত্যাগ করলেই হয়ে যায়। আর যদি আর্গনের মতো হইতে চায় ওকে 7টা ইলেকট্রন ত্যাগ গ্রহণ করতে হবে। এখন আমরা জানি কোন একটা পরমাণু যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে শক্তি বের হয়ে যায়, অর্থাৎ শক্তি নির্গত হয়। আর কোন একটা পরমাণু থেকে যদি আমরা ইলেকট্রনকে সরাইতে চাই তাহলে শক্তি দিতে হয়। এখন এই সোডিয়াম পরমাণু 9টা ইলেকট্রন সরাইতে অনেক বেশি শক্তির প্রয়োজন পড়বে, আবার 7টা ইলেকট্রন গ্রহণ করতে অনেক বেশি শক্তি লাগবে। সো একটা ইলেকট্রন সরাই দিতে তেমন কোনো আহামরি শক্তির প্রয়োজন নাই, এই জন্য সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রনকে সরিয়ে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। তার মানে এই সোডিয়াম পরমাণু নিয়নের মতো হইতে চাইবে, হিলিয়াম এবং আর্গনের মতো হইতে চাইবে না। অর্থাৎ তোমরা জাস্ট এটা মাথায় রাখো যে কোনো একটা পরমাণু তার পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাস যে আছে, অর্থাৎ যে নিষ্ক্রিয় গ্যাসটা তাদের থেকে কাছাকাছি আছে ও ওর মতো হইতে চাইবে। এখন সোডিয়াম পরমাণুর কাছাকাছি আছে নিয়ন, অর্থাৎ সোডিয়াম নিয়নের মতো হইতে চাইবে, অর্থাৎ নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করবে। এখন সোডিয়াম পরমাণু যদি নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায় তাহলে প্রোটন তো চেঞ্জ করা যায় না, কারণ প্রোটন নিউক্লিয়াসের মধ্যে থাকে। এখন সোডিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে দেয়, সোডিয়াম পরমাণু যদি একটা ইলেকট্রন ত্যাগ করে নিয়নের মতো হয় তাহলে ওর ইলেকট্রন হইল কয়টা? 10টা ইলেকট্রন হয়ে গেছে, 10টা ইলেকট্রন হয়ে গেছে। অর্থাৎ সোডিয়াম পরমাণু যদি নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য একটা ইলেকট্রন ত্যাগ করে, নিয়নের মতো হইতে চাওয়ার জন্য একটা ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে ওর মধ্যে ইলেকট্রন হয়ে যায় 10টা। তখন এখানে প্রোটনের পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ ধনাত্মক চার্জ বেড়ে যায়। কয়টা বেড়ে গেছে? একটা। এই জন্য সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়। এটাই হচ্ছে আয়ন, অর্থাৎ ঋণাত্মক বা ধনাত্মক চার্জযুক্ত পরমাণু, এটাকেই আমরা আয়ন বলি।
ঠিক আছে, ওকে। আবার এই ক্লোরিন দেখো, ক্লোরিন কার মতো হইতে চাইবে? ও তো হিলিয়ামের মতো হইতে পারবে না, ও তো নিয়ন অনেক দূরে, ওর কাছাকাছি কি আছে? আর্গন। তো ও যদি আর্গনের মতো হইতে চায়, আর্গনের ইলেকট্রন কয়টা? আর্গনের মোট ইলেকট্রন হচ্ছে 18টা। সো 18টা ইলেকট্রন বিনা ও যদি ইলেকট্রন বানাইতে চায় তাহলে ওর ইলেকট্রন হবে 18। তাহলে এখানে ক্লোরিনের মধ্যে ইলেকট্রন কি একটা বেড়ে গেছে না? প্রোটন হচ্ছে 17টা, ইলেকট্রন হচ্ছে 18টা। তো ইলেকট্রন কি নেগেটিভ চার্জ, তাহলে নেগেটিভ চার্জ একটা বেড়ে গেছে, অর্থাৎ Cl মাইনাস হয়ে গেছে। এখন এই যে ক্লোরিন পরমাণু ছিল এটা এখন আয়নিত হয়ে গেছে, এটা আয়ন হয়ে গেছে, অর্থাৎ ধনাত্মক অথবা ঋণাত্মক চার্জযুক্ত পরমাণু, এটার নামই হচ্ছে আয়ন। ঠিক আছে, আচ্ছা। এখন এই যে ধনাত্মক চার্জযুক্ত পরমাণু, এটার নামই হচ্ছে ক্যাটায়ন। এটার নাম কি? ক্যাটায়ন। ঠিক আছে। আর ঋণাত্মক চার্জযুক্ত যে পরমাণু, এটার নাম হচ্ছে অ্যানায়ন। ঠিক আছে, ধনাত্মক চার্জ ক্যাটায়ন আর ঋণাত্মক চার্জ হচ্ছে অ্যানায়ন, এটাকে আমরা বলবো অ্যানায়ন। ঠিক আছে, এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? অর্থাৎ ধনাত্মক চার্জ থাকলে সেটা হচ্ছে ক্যাটায়ন, আর ঋণাত্মক চার্জ থাকলে সেটা হচ্ছে অ্যানায়ন। তার মানে আয়ন দুই প্রকার, একটা হচ্ছে ক্যাটায়ন আর একটা হচ্ছে অ্যানায়ন। ক্যাটায়ন হচ্ছে ধনাত্মক চার্জ আর অ্যানায়ন হচ্ছে ঋণাত্মক চার্জ, মাথায় থাকবে? ওকে। এখন তাহলে বুঝাও যে এরকম বিষয়টা যে সোডিয়াম পরমাণু আমরা যদি এটা বিক্রিয়ার মাধ্যমে দেখতে চাই, সোডিয়াম কি করে? সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে, অর্থাৎ মাইনাস। তাহলে মাইনাস হইলে সোডিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে সোডিয়াম কি হবে? প্লাস হবে। আমরা একটু আগে দেখলাম কেন ইলেকট্রন ত্যাগ করলে প্লাস হয়, কারণ তখন প্রোটনের পরিমাণটা বেড়ে যায়, অর্থাৎ পজিটিভ চার্জটা বেড়ে যায়। যদি কোনো একটা পরমাণু ইলেকট্রন ত্যাগ করে তাহলে তার মধ্যে পজিটিভ চার্জ বেড়ে যায়, তখন সেই পরমাণুটা হয়ে যায় প্লাস। যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে প্লাস, দুইটা ইলেকট্রন ত্যাগ করলে হবে 2+, আর তিনটা ইলেকট্রন ত্যাগ করলে হবে 3+। ওকে। আর ক্লোরিন কি করে? ক্লোরিন ইলেকট্রন রিসিভ করে, অর্থাৎ সোডিয়াম যে ইলেকট্রনটা ত্যাগ করবে, ক্লোরিন সেই ইলেকট্রনটা রিসিভ করবে। তাহলে ক্লোরিন যদি ইলেকট্রন রিসিভ করে তাহলে কি হয়? ক্লোরিন মাইনাস। এইভাবেই আসলে সোডিয়াম এবং ক্লোরিন নিজেদের মধ্যে আয়নিক বন্ধন তৈরি করে, সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস। ঠিক আছে, ওকে। এখন তাহলে আয়ন বিষয়টা ক্লিয়ার হয়েছে আমাদের, আয়ন কি এবং অষ্টক এবং দুইয়ের নিয়ম। তাহলে অষ্টক এবং দুইয়ের নিয়ম, সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন পূর্ণ করাটাই হচ্ছে অষ্টক, এবং শেষ শক্তি স্তরে 2টা ইলেকট্রন পূর্ণ করাটাই হচ্ছে দুইয়ের নিয়ম। তাহলে দেখো এই সোডিয়াম পরমাণু, সোডিয়াম কি করে? একটা ইলেকট্রন ত্যাগ করে। তাহলে একটা ইলেকট্রন যদি সোডিয়াম ত্যাগ করে তাহলে সোডিয়াম প্লাস হয়, একটা ইলেকট্রন ত্যাগ করে। আর আমাদের আর নিষ্ক্রিয় গ্যাসগুলো মাথায় রাখবা, হিলিয়াম, ঠিক আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, এই তিনটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এই তিনটাকে খুব ভালোভাবে মাথায় রাখবে যে হিলিয়াম, নিয়ন, আর্গন এরা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। ঠিক আছে, সো সবাই এদের মতো হইতে চাইবে। এখন এই সোডিয়াম পরমাণু যদি হিলিয়ামের মতো হইতে চায় তাহলে ওকে একটা ইলেকট্রন কি ত্যাগ করতে হবে। ওকে, তাহলে সোডিয়াম কয়টা ইলেকট্রন ত্যাগ করছে? একটা। তো সোডিয়ামের যোজনী হচ্ছে 1। ঠিক আছে, সোডিয়ামের যোজনী হচ্ছে 1। ওকে। আবার ম্যাগনেসিয়াম হচ্ছে 12 নম্বর মৌল। সো এই ম্যাগনেসিয়াম যদি ওর কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসকে, ম্যাগনেসিয়ামের কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে নিয়ন। তাহলে ম্যাগনেসিয়ামের পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো যদি ম্যাগনেসিয়াম হইতে চায় তাহলে ওকে 2টা ইলেকট্রন ত্যাগ করতে হবে। তাহলে ও যদি 2টা ইলেকট্রন ত্যাগ করে তাহলে ম্যাগনেসিয়াম কি হবে? ম্যাগনেসিয়াম +2 হয়ে যাবে, তাই না? 2টা ইলেকট্রন ত্যাগ করলে হবে +2। ওকে। এখন তাহলে ম্যাগনেসিয়াম কয়টা ইলেকট্রন ত্যাগ করলো ওর কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের মতো হওয়ার জন্য? সহজ ট্রিক্স এভাবে মাথায় রাখবা। এই বিষয়টা যোজনী মনে রাখার সহজ কৌশল এটা মাথায় রাখবা যে ও কোনো একটা পরমাণু তার কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য যতগুলো ইলেকট্রন ত্যাগ করে বা যতগুলো ইলেকট্রন গ্রহণ করে, এই সংখ্যাটাই হচ্ছে ওইটার যোজনী। ঠিক আছে, যদিও যোজনী সংখ্যা অনেকভাবে দেওয়া যায়, যে কোনো একটা মৌলের শেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রনকে বলা হয় যোজনী। ওই কনসেপ্টটা তো একটু পরে আসবো আমরা। তাহলে এই জিনিসটা বুঝাইছে কিনা? তো এটা হচ্ছে যোজনী, অর্থাৎ শেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করা এর পাশাপাশি এর কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য। ওকে, তাহলে যোজনী বিষয়টা ক্লিয়ার হয়েছে। যেমন অ্যালুমিনিয়াম ও হচ্ছে 3টা ইলেকট্রন ত্যাগ করতে পারে।
তো 3টা ইলেকট্রন যদি অ্যালুমিনিয়াম ত্যাগ করে তাহলে হবে অ্যালুমিনিয়াম 3+। অর্থাৎ অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করে। তাহলে অ্যালুমিনিয়ামের যোজনী কত? অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3। বুঝতে পারছি? এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, যোজনী সাধারণত 4 প্রকার হয়ে থাকে: সর্বোচ্চ যোজনী, পরিবর্তনশীল যোজনী, সুপ্ত যোজনী এবং সক্রিয় যোজনী। এখন এখান থেকে একটা গুরুত্বপূর্ণ যোজনী হচ্ছে পরিবর্তনশীল যোজনী। এটা কি? যেমন আমরা অনেক সময় লিখতে পারি যে সালফারের যোজনী হচ্ছে 2, 4, 6, আবার আয়রনের যোজনী 2, 3 এরকম হয়। তাহলে পরিবর্তনশীল যোজনী জিনিসটা কি? যেমন সালফারের ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা লিখি, ওকে, তাহলে সালফারের ইলেকট্রন বিন্যাসটা যদি করি তাহলে এরকম হয়। ইলেকট্রন বিন্যাস আশা করছি তোমরা সবাই জানো কিভাবে করতে হয়। তো সালফার ইলেকট্রন বিন্যাসে এই যে হুন্ডের নীতি অনুযায়ী এখানে বিজ্ঞানের পি এর অরবিটাল হচ্ছে 3টা, মাথায় রাখবা। এসপিডিএফ। সো এসপিডিএফ এখানে পি এর অরবিটাল, পি এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 6টা। সো 3টা অরবিটালের মধ্যে থাকবে 6টা ইলেকট্রন থাকতে পারে 3টা অরবিটালের মধ্যে। এটা হচ্ছে পি এক্স, পি ওয়াই এবং পি জেড এরকম নাম। এখন তাহলে এই যে 3 নাম্বার, এই যে এখানে 3p এর ইলেকট্রন রয়েছে কয়টা? 4টা ইলেকট্রন রয়েছে। এখন এই 4টা ইলেকট্রন প্রথমে একমুখী থাকবে, 4টা ইলেকট্রন প্রথমে একমুখী থাকবে এবং পরবর্তী ইলেকট্রনগুলোর মুখ হবে বিপরীতমুখী। অর্থাৎ এখানে 4টা ইলেকট্রন আমরা কয়টা দিছি? 3টা, তাহলে এটা হবে বিপরীতমুখী। এখন এটার শেষ শক্তি স্তরে কতগুলো বিজোড় ইলেকট্রন আছে? 2টা। তো এটাই হচ্ছে এটার যোজনী। অর্থাৎ কোনো একটা মৌলের পরমাণুর শেষ শক্তি স্তরে, কোনো একটা পরমাণুর শেষ শক্তি স্তরে যতগুলা বিজোড় ইলেকট্রন থাকে সেটাই হচ্ছে ওই পরমাণুর যোজনী নির্দেশ করে। এখন তাহলে সালফারের শেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন কতগুলো আছে? 2টা। সো সালফারের যোজনী আমরা বলতে পারি সালফারের যোজনী হচ্ছে 2। ঠিক আছে? এখন সালফারকে যদি উত্তেজিত করা হয় তাহলে কি হবে? এখানে শেষ শক্তি স্তরে 1s2, 2s2, 2p6, 3s2, 3p4। এখন সালফারকে যদি উত্তেজিত করা হয় তাহলে সালফারের শেষ শক্তি স্তরের অর্থাৎ এখানে 3d তে চলে যাবে। অর্থাৎ সালফারকে যদি উত্তেজিত করা হয় তাহলে সালফারের শেষ শক্তি স্তরে 3p অরবিটাল থেকে একটা ইলেকট্রন 3d তে চলে যাবে। সো 3p এর অরবিটাল কয়টা? 3টা, 1, 2, 3। আর 3d হচ্ছে 5টা ইলেকট্রন। সো যতগুলো ইলেকট্রন ধারণ ক্ষমতা আর অরবিটাল সংখ্যা হচ্ছে এর অর্ধেক। তাহলে 3d এর অরবিটাল সংখ্যা কয়টা? 5টা, তাই না? তাহলে হচ্ছে 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 5। ওকে, তাহলে এখানে দেখো এই যে 3p থেকে আমরা প্রথমে একমুখী থাকবে ইলেকট্রন একটা করে দিয়ে দিব, তারপর হচ্ছে বিপরীতমুখী। কিন্তু এই ক্ষেত্রে হবে কি, যদি আমরা সালফারকে উত্তেজিত করি তাহলে 3p অরবিটাল থেকে একটা ইলেকট্রন সরে যাবে, এই ইলেকট্রনটা চলে যাবে 3d তে গেলে তাহলে এখানে ইলেকট্রন হইতেছে এই যে এরকম। অর্থাৎ এখানে যে একটা ইলেকট্রন ছিল সালফারের, এই ইলেকট্রনটা এক্সাইটেড করার পরে এটাকে এই ইলেকট্রনটাই এই 3d তে চলে যাবে। তখন এখানে মোট বিজোড় ইলেকট্রন কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা। তখন সালফারের যোজনী হচ্ছে 4। ঠিক আছে? সালফারকে যদি আরো উত্তেজিত করা হয় তাহলে এই 3s থেকে আরো একটা ইলেকট্রন এখানে চলে যাবে। তখন মোট বিজোড় ইলেকট্রন সংখ্যা হবে 6টা। ঠিক আছে? অর্থাৎ এখানে থাকবে একটা আর এখানে মোট 5টা, তাহলে মোট 6টা বিজোড় ইলেকট্রন হয়। তখন সালফারের যোজনী হবে 6। আশা করছি বুঝতে পারছো পরিবর্তনশীল যোজনী কাকে বলে। যৌগমূলক কি জিনিস? একাধিক পরমাণু একত্রিত হয়ে যদি একটা পরমাণু গুচ্ছ তৈরি করে এবং সেই পরমাণু গুচ্ছটা যদি একটা পরমাণুর নিয়ে আচরণ করে তখন এটাকে বলা হয় যৌগমূলক। এখানে দেখো নাইট্রেট, এটা হচ্ছে তোমার অ্যামোনিয়াম, তারপরে সালফেট, নাইট্রেট, এগুলো হচ্ছে যৌগমূলক। কেন এগুলো যৌগমূলক? কখনো কখনো যৌগের উপরে প্লাস মাইনাস সংকেত দেখছো? কখনো হয়েছে এরকম? কখনো যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি আমরা লিখি, এখানে কোথাও প্লাস মাইনাস চিহ্ন আছে? যোগের উপরে লেখা যাবে না। তাহলে এই যে যৌগগুলো এখানে লিখছি এগুলো আসলে যৌগ না, এগুলো হচ্ছে যৌগমূলক। কেন যৌগমূলক? কারণ এরা যৌগ হওয়ার পরেও এরা মৌলের নিয়ে আচরণ করে। ঠিক আছে? যেমন বড়দের মধ্যে এরকম অনেকেই থাকে না যারা অনেক বড় হয়েছে কিন্তু বাচ্চাদের মতো আচরণ করে। সো এরা হচ্ছে এরকমই, এরা বড় হয়েছে কিন্তু এরা এখনো বড় হয়নি, এদের আচরণটা ওই মৌলের মতো, এই জন্য এরা হচ্ছে যৌগমূলক।
যদি কখনো দেখো এই যে প্লাস মাইনাস চিহ্ন আছে তাহলে বুঝে নেবে এটা কি যৌগমূলক। আর এই যে অ্যামোনিয়াম এর যোজনী হচ্ছে এর যোজনী হচ্ছে 1, কেন যোজনী 2 আর এর যোজনী কত 1। ওকে, তাহলে এরা যৌগ বাট এরা যৌগের মতো আচরণ করে না, এরা মৌলের মতো আচরণ করে, তাই এরা হচ্ছে যৌগমূলক। ওকে, তাহলে যৌগমূলকের কনসেপ্টটা ক্লিয়ার হইছে, তোমরা বুঝছো? এরপরে আছে আণবিক এবং গাঠনিক সংকেত লেখার নিয়ম। আণবিক সংকেত লেখার নিয়ম বিগ ও গাঠনিক সংকেত লেখার নিয়ম। সংকেত দেখো, আণবিক এবং গাঠনিক সংকেতটা কিভাবে লিখতে হয়। একটু আগে আমরা দেখছি যে যেমন সোডিয়াম ক্লোরাইড যখন আমরা লিখি সোডিয়াম NaCl, কিন্তু আমরা যখন ম্যাগনেসিয়াম ক্লোরাইড লিখি তখন MgCl2 হয়, কিন্তু এটা কেন হয়? সোডিয়াম ক্লোরাইড যখন লিখি তখন হয় NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড, এখানে সোডিয়াম একটা ক্লোরিন একটা, কিন্তু ম্যাগনেসিয়াম লেখার সময় ম্যাগনেসিয়াম ক্লোরাইড লেখার সময় এখানে ম্যাগনেসিয়াম MgCl2 কেন হয়? আণবিক সংকেত লেখার নিয়ম হচ্ছে যেমন ম্যাগনেসিয়াম এর যোজনী কত, ম্যাগনেসিয়াম 12 নাম্বার মৌল, সো ও যদি এই যে নিয়নের মতো হইতে চাই তাহলে ওর 2টা ইলেকট্রন ত্যাগ করতে হয়, তো যে যে কয়টা ইলেকট্রন ত্যাগ করবে বা গ্রহণ করবে ওটাই হচ্ছে ওইটার যোজনী সংখ্যা। তাহলে ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2, তারপরে ক্লোরিনের যোজনী কত, ক্লোরিন 17 নাম্বার মৌল, তো ও যদি 18 এর মতো হইতে চায় তো ওর একটা ইলেকট্রন গ্রহণ করতে হয়, তাহলে ক্লোরিনের যোজনী কত 1। আচ্ছা, এখন আণবিক সংকেত লেখার নিয়ম হচ্ছে তোমার যার যোজনী যত, যেমন ম্যাগনেসিয়ামের যোজনী বসবে ক্লোরিনের নিচে এবং ক্লোরিনের যোজনী বসবে ম্যাগনেসিয়ামের নিচে। তাহলে এখন যদি আমরা এখানে বসায় দেই Mg1Cl2 হইতেছে, তাই না, অর্থাৎ ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তাহলে এখানে দেখো ম্যাগনেসিয়াম 1 তো দেওয়া লাগে না, কিন্তু ক্লোরিন এই যে ম্যাগনেসিয়ামের যোজনী বসবে ক্লোরিনের নিচে, এই জন্য MgCl2, বুঝা যাচ্ছে? তাহলে এটা হচ্ছে আণবিক সংকেত লেখার নিয়ম, অর্থাৎ যার যোজনী যত ওইটা বসবে তার পার্শ্ববর্তী মৌলের নিচে। যেমন সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে সোডিয়ামের যোজনী হচ্ছে 1, ক্লোরিনের যোজনী হচ্ছে 1, তাহলে এই 1 ওর নিচে, এই 1 ওর নিচে, তো 1 তো লেখা লাগে না, এই জন্য সোডিয়াম ক্লোরাইড হচ্ছে এটা যোজনী। এখন বুঝে আসছে কেন MgCl2 হইছে আর এটা কেন NaCl হইছে, কেন 2 হয়নি? ওকে, গাঠনিক সংকেতটা কিভাবে লিখতে হয়, যেমন আমরা যদি লিখি মিথেন CH4, এই মিথেন কিভাবে লিখছে, এটার আণবিক সংকেত লেখার নিয়ম কি, যেমন কার্বনের যোজনী 4, হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1। এখন হাইড্রোজেনের যোজনী যত এটা লিখবো কার্বনের নিচে এবং কার্বনের যোজনীটা লিখবো হাইড্রোজেনের নিচে, তাহলে কি হইতাছে C1H4, 1 তো লেখা লাগে না, এই জন্য CH4, এটা হচ্ছে অ্যামোনিয়ামের মিথেনের সংকেত। ওকে, এখন এটার গাঠনিক সংকেতটা আমরা কিভাবে লিখবো, তোমরা জাস্ট এটা আমাকে রাখো যে যার যোজনী যত তার হাত এই কয়টা আছে। এখন হাইড্রোজেনের যোজনী 1, তার মানে হাইড্রোজেনের একটা হাত আছে, তার মানে একটা হাত দিয়ে ও এক হাত আছে এরকম একটা পরমাণুর সাথে যুক্ত হতে পারবে। আবার কার্বনের যোজনী হচ্ছে 4, তার মানে ওর 4টা হাত আছে, তো 4টা হাত দিয়ে একটা করে যোজনী আছে এরকম একজনের সাথে যুক্ত হইতে পারবে, 4 জনের সাথে যুক্ত হইতে পারবে যেরকম। তাহলে কার্বনের যোজনী হচ্ছে 4, তাহলে আমরা ধরি কার্বনের হাত আছে 4টা, ঠিক আছে। আবার হাইড্রোজেনের যোজনী কত 1, সো হাইড্রোজেনের হাত আছে ধরে নিই কয়টা, একটা, তাহলে এই যে 4 হাতে 4টা হাইড্রোজেন থাকতে পারবে, এই যে এটাই হচ্ছে মিথেনের সংকেত, ঠিক আছে। যেমন আমরা পানির সংকেত লিখি H2O, তো এটা গাঠনিক সংকেত কেমন হবে, তাহলে অক্সিজেনের যোজনী কত 2, তাহলে 2 অক্সিজেনের যোজনী 2, আর হাইড্রোজেনের যোজনী কত 1, তাহলে একটা করে হাইড্রোজেন এখানে থাকতে পারবে। এই জন্য H2O লেখার ক্ষেত্রে আমরা একটা অক্সিজেন লিখি, 2টা হাইড্রোজেন লিখি, বুঝা যাচ্ছে। আবার মিথেন লেখার ক্ষেত্রে আমরা কার্বন একটা লিখি এবং হাইড্রোজেন লিখি 4টা, ঠিক আছে। আচ্ছা, আরেকটু বড় যৌগ যদি লিখি C2H6, এই যৌগের গাঠনিক সংকেত যদি লিখতে বলি তাহলে কি লিখতে পারবে, এটা কি রকম হবে, কার্বন কয়টা আছে এখানে 2টা, সো কার্বন 2টা দিলাম। আচ্ছা, কার্বনের যোজনী কত 4, সো 1 2 3, আর এই যে এখানে একটা 4, অর কয়টা হলো 1 2 3 4, 4টা করে দিয়ে দিলাম। এখন প্রতি হাতে আমরা একটা করে কি দিয়ে দেব, হাইড্রোজেন দিয়ে দেব, তাহলে হাইড্রোজেন 1, তাহলে এটা হয়ে গেল এই যৌগের গাঠনিক সংকেত, অর্থাৎ কার্বন হচ্ছে এখানে 2টা আর হাইড্রোজেন হচ্ছে মোট 6টা, এভাবে লিখতে হয় গাঠনিক সংকেতগুলো। ওকে, এটা ক্লিয়ার হয়েছে সবার? তারপরে কি আছে, যৌগমূলক শেষ হইলো, আর কি
আণবিক গাঠনিক সংকেত। এরপর লাস্ট টপিকটা হচ্ছে আমাদের রাসায়নিক বন্ধন। এই রাসায়নিক বন্ধনটা হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। রাখবো রাসায়নিক বন্ধন কি জিনিস। রাসায়নিক বন্ধন, এখানে বন্ধন তিন প্রকার। একটা হচ্ছে আয়নিক বন্ধন, আয়নিক বন্ধন, আরেকটা হচ্ছে সমযোজী বন্ধন, আরেকটা আছে সেটা হচ্ছে ধাতব বন্ধন। শুধু ধাতব বন্ধনটা লিখলাম না, এই দুইটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আয়নিক বন্ধন, আরেকটা হচ্ছে সমযোজী বন্ধন। তো আয়নিক বন্ধন কিভাবে গঠিত হয় মাথায় রাখবা, এটা হচ্ছে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, আদান প্রদান, ঠিক আছে। আর এটা হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠিত হয়, শেয়ারের মাধ্যমে। তাহলে এই জিনিসটা খুব ভালো মতো বুঝতে হবে, এই কনসেপ্টটা, যে আয়নিক বন্ধন কিভাবে গঠিত হয় এবং সমযোজী বন্ধনটা কিভাবে গঠিত হয়। এই অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ সিকিউ কোশ্চেন টাইপ হচ্ছে এটা, যে আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধনের গঠন ব্যাখ্যা করো। তাহলে এই যে আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন, এই দুইটা বন্ধন কিভাবে গঠিত হয়, আমরা যদি সোডিয়াম ক্লোরাইড বা সোডিয়াম ক্লোরাইডের চিত্র ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করি তাহলে কিরকম হবে। এটা হচ্ছে ওটার ফার্স্ট শেল ধরলাম আমরা, এটা হচ্ছে সেকেন্ড শেল। তো ফার্স্ট শেলে ইলেকট্রন থাকতে পারে কয়টা? দুইটা। সেকেন্ড শেলে থাকতে পারে 8টা, 7 8। আর থার্ড শেলে থাকতে পারে একটা ইলেকট্রন, তাই না? একটা ইলেকট্রন থাকতে পারে। এটা হচ্ছে সোডিয়াম। আর ক্লোরিনেরটা যদি আমরা লিখি, ক্লোরিন একটা, দুইটা, 1 2 7 8, ঠিক আছে। আর শেষ শেলে থাকতে পারে 7টা ইলেকট্রন, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, 6টা, এই যে একটা 7টা ইলেকট্রন। এখন এদের মাঝে যদি একটা বন্ধন তৈরি করতে চাই তাহলে কি বলছিলাম, যে সোডিয়াম ক্লোরাইড এবং যতগুলো পরমাণু আছে প্রত্যেকটা পরমাণু কি করবে, এই যে এদের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে চাইবে। এখন এদের মতো যদি হইতে চাই, এদেরকে যখন আমরা একটা বন্ধনে আবদ্ধ করতে চাইবো, ওরা বলবে না আমরা এইভাবে বন্ধনে আবদ্ধ হব না। সো তোমরা কিভাবে বন্ধনে আবদ্ধ হবা, ওরা হচ্ছে এই যে এইখানে যে পরমাণুগুলো আছে নিষ্ক্রিয় গ্যাস, ওরা হচ্ছে স্থিতিশীল, এদের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চাইবে। তাহলে এদের মতো যদি ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চাই, এখানে খেয়াল করো সোডিয়ামের শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে। ও যদি নিয়নের মতো হইতে চাই, শেষ শক্তি স্তরে 10টা ইলেকট্রন, অর্থাৎ ওর মোট ইলেকট্রন 10টা বানাইতে চাই, তাহলে শেষ শক্তি স্তরে অষ্টকের নিয়ম মানতে হয়। তাহলে অষ্টকের নিয়ম যদি মানতে হয় তাহলে ওর এই একটা ইলেকট্রন এই যে ক্লোরিনকে দিয়ে দিবে। সো ওর একটা ইলেকট্রন যদি ক্লোরিনকে দিয়ে দেয় তাহলে এখানে ক্লোরিনের কয়টা অষ্টক পূরণ হইতেছে না, শেষ শক্তি স্তরে আর্গনের মতো। অর্থাৎ তাহলে ক্লোরিনের মোট ইলেকট্রন হইলো কয়টা? শেষ শক্তি স্তরে 8টা হইছে। আর সোডিয়াম যদি এই ইলেকট্রনটা শেষ শক্তি স্তরের ইলেকট্রনটা ক্লোরিনকে দিয়ে দেয় তাহলে কি ওর আর এই শেল দেওয়ার কোনো প্রয়োজন আছে? অর্থাৎ ওর তখন আর শেষ শেল থাকলো না। এখন দেখো ওর শেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন পূর্ণ হয়েছে, ওরও 8টা পূরণ হয়েছে, ওরও 8টা ইলেকট্রন পূর্ণ হয়েছে। এইভাবে ওরা আয়নিক বন্ধন তৈরি করে। অর্থাৎ আয়নিক বন্ধন গঠিত হয় ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে। কেউ ধাতু ইলেকট্রন দিবে এবং অধাতু সেই ইলেকট্রনটা রিসিভ করবে। তার মানে আয়নিক বন্ধন অবশ্যই ধাতু এবং অধাতুর মধ্যে তৈরি হবে, ঠিক আছে। আয়নিক বন্ধন অবশ্যই ধাতু এবং অধাতুর মধ্যে গঠিত হবে। এখানে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে, সোডিয়াম হচ্ছে ধাতু, আর ক্লোরিন যে সে হচ্ছে ইলেকট্রন রিসিভ করে, তাই ওরা হচ্ছে অধাতু। তার মানে আয়নিক বন্ধন অবশ্যই ধাতু এবং অধাতুর মধ্যে গঠিত হবে। তার মানে আমরা এইভাবেও বলতে পারি যে যে বন্ধন ধাতু এবং অধাতুর মাঝে গঠিত হয় সেটাই হচ্ছে আয়নিক বন্ধন, ঠিক আছে। ওকে, হচ্ছে যেমন পানি যদি লিখি, এখানে পানি H2O, এখানে কিন্তু কেউ কাউকে ইলেকট্রন দিয়ে দেয় নাই, কেউ ইলেকট্রন নেয়নি এবং কেউ ইলেকট্রন দেয়নি। তাহলে এই বন্ধনটা কিভাবে গঠিত হয়েছে? এটা হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠিত হয়েছে। কিরকম? যেমন অক্সিজেন, এটা ধরি আমরা অক্সিজেন, এটা হচ্ছে ফার্স্ট শেল, দুইটা ইলেকট্রন থাকতে পারে। সেকেন্ড শেলে কয়টা? অক্সিজেনের মোট ইলেকট্রন হচ্ছে 8টা, তাহলে 6টা থাকতে পারে। একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, 6টা, ঠিক আছে। ওকে, তাহলে অক্সিজেনের মোট ইলেকট্রন হচ্ছে 8টা। হাইড্রোজেনের কয়টা? একটা, তাহলে হাইড্রোজেন পরমাণু একটা ইলেকট্রন আছে ওর, একটা। তাহলে হাইড্রোজেন আরো একটা যদি যুক্ত হয় ওর সাথে তাহলে ওর ইলেকট্রন কয়টা? একটা ইলেকট্রন। এখন এখানে খেয়াল করো
হাইড্রোজেন কিন্তু দুইয়ের নিয়ম মানছে এখানে, অর্থাৎ হাইড্রোজেনের শেষ শক্তি স্তরে এই যে ও শেয়ার করার কারণে ওর সাথে একটা ইলেকট্রন শেয়ার করছে, তাহলে এখানে ওর ইলেকট্রন হইলো কয়টা, দুইটা হইছে, ঠিক আছে। অর্থাৎ হাইড্রোজেনের শেষ শক্তি স্তরে দ্বিতীয় নিয়ম পূরণ করছে, অর্থাৎ এখানে শেষ শক্তি স্তরে দুইটা ইলেকট্রন হইছে, ওর কয়টা হইছে, দুইটা ইলেকট্রন হইছে। কিন্তু অক্সিজেনের কয়টা হইলো দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তার মানে অক্সিজেন ঠিকই অষ্টক নিয়ম পূরণ করছে। কি বলছিলাম, যে পরমাণু হয় এরা দুইয়ের নিয়ম ফলো করবে নয়তো অষ্টক নিয়ম ফলো করবে। শেষ শক্তি স্তরে দুইটা ইলেকট্রন হাইড্রোজেন পূরণ করছে এবং অক্সিজেন আটটা ইলেকট্রন পূরণ করছে, তাই এদের শেষ শক্তি স্তরটা আমরা বলতে পারি স্থিতিশীল আছে, অর্থাৎ এদের মধ্যে আণবিক সমযোজী বন্ধন গঠিত হয়েছে। কেন? কারণ এখানে ইলেকট্রন কেউ কাউকে দিয়ে দেয় নাই, হাইড্রোজেনও ইলেকট্রন দিয়ে দেয়নি অক্সিজেনকে, অক্সিজেনও ইলেকট্রন দিয়ে দেয়নি হাইড্রোজেনকে, জাস্ট ওরা শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করছে। সো এটাকে কি বলা হয় হচ্ছে সমযোজী বন্ধন। এখানে এটা হচ্ছে সমযোজী বন্ধন, ঠিক আছে। আর একটা জিনিস মাথায় রাখবা, সমযোজী বন্ধন অবশ্যই অধাতু অধাতুর মাঝে তৈরি হয়, অধাতু এবং অধাতুর মাঝে যে বন্ধন তৈরি হয় সেটাই হচ্ছে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন অবশ্যই অধাতু এবং অধাতুর মাঝে গঠিত হবে। তাহলে এখানে হাইড্রোজেন অধাতু এবং অক্সিজেন হচ্ছে অধাতু। অধাতু ওরা হচ্ছে কিপটা টাইপের, ওরা কোনো কিছু দিতে চায় না কাউকে, সো ওরা জাস্ট শেয়ার করছে ইলেকট্রন। দেখো এখানে হাইড্রোজেনের ইলেকট্রন দেয়নি, অক্সিজেনের ইলেকট্রন দেয়নি, জাস্ট ওরা শেয়ারের মাধ্যমে কেউ দ্বিত্ব পূরণ করছে, কেউ অষ্টক পূরণ করছে, কিন্তু কেউ কাউকে পার্মানেন্টলি ইলেকট্রন দেয়নি। সো এরা হচ্ছে সমযোজী বন্ধন, তার মানে একটা জাস্ট আদান প্রদানের মাধ্যমে এই বন্ধন তৈরি করছে। এখানে তোমাদের আরো একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আসে যে আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধনের মধ্যে কোনটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি এবং কোনটার কম। মাথায় রাখবা সব সময় আয়নিক বন্ধনের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে সমযোজী বন্ধনের তুলনায়, কারণ আয়নিক বন্ধন একটা ভিন্নধর্মী চার্জ দ্বারা তৈরি হয়, এদের মধ্যে একটা শক্তিশালী বল কাজ করে, কিন্তু সমযোজী বন্ধন জাস্ট ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, এদের মধ্যে তেমন কোনো আকর্ষণধর্মী বল নাই, সো এদেরকে সহজেই আলাদা করা যায়, এই জন্য এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক খুবই কম। কিন্তু যেহেতু আয়নিক বন্ধন ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে গঠিত হয় এবং ওখানে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে, তাই আয়নিক বন্ধন অবশ্যই একটা শক্তিশালী বন্ধন। তো শক্তিশালী বন্ধনকে ভাঙতে গেলে অবশ্যই বেশি পরিমাণ তাপ দিতে হবে, এই জন্য আয়নিক বন্ধনটা হচ্ছে শক্তিশালী বন্ধন, ওইটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি আয়নিক যৌগের সমযোজী যৌগের তুলনায়। আশা করি ক্লাসটি বুঝতে পারছো। আচ্ছা, তো এই পর্যন্তই হচ্ছে আমাদের এই ক্লাস। তো আজকের টপিকগুলো আমরা যা যা শিখলাম, আশা করছি এই প্রত্যেকটা টপিক তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত কাজে দিবে। এবং এরপরে এই ক্লাসের আরেকটা ক্লাস হবে আমাদের এই অধ্যায়ের সৃজনশীলের যে টাইপ আছে সেটা রিলেটেড, অর্থাৎ একটা ক্লাস আমরা করবো এই অধ্যায়ের যত প্রকারের সৃজনশীল আছে সবগুলো সৃজনশীল তুলে ধরবো ওই পরবর্তী ক্লাসের মধ্যে।